আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া ভালো আছি। আদমপুর দেওয়ান আলী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগতম। করোনা মহামারীর প্রভাব বৃদ্ধি পাওয়ায় তো দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তো তাই আমরা আবারও অনলাইন ক্লাসে ফিরে এসেছি। তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা যে যেখান থেকে আজকে আমাকে ফলো করছো আমার ক্লাস, তো আশা করি সবাই আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমি তোমাদেরকে পাঠ দিব নবম শ্রেণীর ইতিহাস। প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই একটু ইতিহাস সম্পর্কে জেনে নেই। 1971 সালে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। 9 মাস পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে 16 ডিসেম্বর আমাদের দেশ শত্রুমুক্ত হয়। মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের কাহিনী। বাঙালি জাতির এমন অনেক গৌরবের কাহিনী আছে, সেসব জানতে হলে ইতিহাস পড়তে হবে, চর্চা করতে হবে। ইতিহাস সত্য ঘটনা উপস্থাপন করে ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে ইতিহাসের উপাদান প্রকারভেদ সম্পর্কে অবহিত হতে হবে। তাহলে আমরা আজকে ইতিহাস পরিচিতি সম্পর্কে পড়ে যেসব বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো সেগুলো হচ্ছে, অর্থাৎ আজকের শিকন ফলটা হবে, আমরা আজকের পাঠ আলোচনার পর জানতে পারবো, তোমরা জানতে পারবে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, স্বরূপ ও পরিসর তোমরা ব্যাখ্যা করতে পারবে। ইতিহাসের উপাদান ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কি তা তোমরা জানতে পারবে। তাহলে এখন আমরা মূল আলোচনায় চলে যাই। ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। তাহলে ইতিহাস সম্পর্কে আমরা একটু ধারণা নিই। ইতিহাস শব্দটির উৎপত্তি ইতিহ শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। তাহলে ইতিহাস শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? ইতিহ। ইতিহ 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 যার অর্থ হচ্ছে ঐতিহ্য। ইতিহাস শব্দটির অর্থ হচ্ছে ইতিহ শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। E.H. কার এর ভাষায় বলা যায়, ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। E.H. কার এর ভাষায় ইতিহাস হচ্ছে বর্তমান এবং অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। তোমরা বিজ্ঞানীর সংজ্ঞাগুলো খুব ভালোভাবে ফলো করবে যাতে নির্ভুল হয়। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরি
শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। হিস্টোরিয়া শব্দটির প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তিনি ইতিহাসের জনক হিসেবে খ্যাত। তাহলে ইতিহাসের জনক আমরা জানলাম, ইতিহাসের জনক হেরোডোটাস। তিনি সর্বপ্রথম তার গবেষণা কর্মের নামকরণে এই শব্দটির ব্যবহার করেন, যার আবিধানিক অর্থ হল সত্যানুসন্ধান বা গবেষণা। তাহলে ইতিহাস শব্দের অর্থ কি? ইতিহাস শব্দের অর্থ হচ্ছে সত্যের অনুসন্ধান বা গবেষণা। আচ্ছা, এখন আমরা যাই ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান ইতিহাসের উপাদান দুই রকম, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে অলিখিত। তো লিখিত আর অলিখিত, এক লিখিত উপাদান, লিখিত অলিখিত। লিখিত উপাদান, অলিখিত উপাদান। তো লিখিত উপাদানের মধ্যে রয়েছে ইতিহাসের উপাদান দুই রকম, লিখিত আর অলিখিত। লিখিত উপাদান ইতিহাস রচনা লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। আর অলিখিত উপাদান হচ্ছে যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ মূলত অলিখিত উপাদান, যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। তো তারপর আমরা চলে যাই ইতিহাসের প্রকারভেদ। ইতিহাসের প্রকারভেদ। ইতিহাসের প্রকারভেদ। তাহলে মানব সমাজ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন বিষয়ের ইতিহাস লেখা হচ্ছে, ফলে সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিসর। ইতিহাস বিরামহীনভাবে অতীতের ঘটনা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয়। সেক্ষেত্রে ইতিহাসকে বিভিন্ন শাখায় বিভক্ত করা কঠিন। তাছাড়া ইতিহাসের বিষয়বস্তুতে মানুষের সমাজ, সভ্যতা ও জীবন দ্বারা পরস্পর সম্পৃক্ত এবং পরিপূরক। তাহলে গবেষণার ভিত্তিতে ইতিহাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা ভৌগোলিক অবস্থানগত ও বিষয়বস্তুগত ইতিহাস। তাহলে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভৌগোলিক অবস্থানগত। ভৌগোলিক অবস্থানগত ইতিহাস এবং বিষয়বস্তুগত ইতিহাস। ভৌগোলিক অবস্থানগত ইতিহাস যে বিষয়টি
ইতিহাসে স্থান পেয়েছে তা কোন প্রেক্ষাপটে রচিত, স্থানীয়, জাতীয় নাকি আন্তর্জাতিক? এভাবে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শুধু বোঝার সুবিধার্থে ইতিহাসকে আবারও 3 ভাগে ভাগ করা যায়, যথা স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, জাতীয় ইতিহাস ও আন্তর্জাতিক ইতিহাস। তারপর আছে বিষয়বস্তুগত ইতিহাস। কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলা হয়। ইতিহাসের বিষয়বস্তু পরিসর ব্যাপক, তবু সাধারণভাবে একে 5 ভাগে ভাগ করা যায়, যথা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সাম্প্রতিক ইতিহাস। তাহলে আমরা কি কি পড়লাম? ইতিহাসের পরিচয় জানলাম, ইতিহাসের উপাদান, ইতিহাসের প্রকারভেদ। এখন আমরা পড়ব ইতিহাসের স্বরূপ বা বৈশিষ্ট্য। ইতিহাসের স্বরূপ বা বৈশিষ্ট্য। তাহলে ইতিহাসের স্বরূপ। ইতিহাসের স্বরূপ বা বৈশিষ্ট্য। প্রথমত সত্যনিষ্ঠ তত্ত্বের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই ইতিহাসের বৈশিষ্ট্য। দ্বিতীয়ত ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণ। আর তৃতীয়ত ইতিহাস থেমে থাকে না, এটি একটি গতিশীল এবং বহমান, যে কারণে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ সন তারিখ ব্যবহার করে ভাগ করা কঠিন, আবার পরিবর্তনের দ্বারাও সব দেশে একসঙ্গে ঘটেনি। চতুর্থত ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাও ইতিহাসের বৈশিষ্ট্য। তবে ঘটনার নিরপেক্ষ বর্ণনা না হলে সেটা সঠিক ইতিহাস হবে না। তাহলে স্বরূপ আমরা কয়টি পেলাম? আমরা 4টি স্বরূপ বা বৈশিষ্ট্য দেখতে পাই। এখন আমরা পড়ব ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। ইতিহাস আমরা কেন পাঠ করব? ইতিহাস পাঠ করা কেন প্রয়োজন? আমরা ইতিহাস পাঠ করব মূলত প্রথম কারণ হচ্ছে জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। ইতিহাস আমরা কেন করব? ইতিহাস জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। ইতিহাস আমরা কেন পড়ব? প্রথমত ইতিহাস জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে, সচেতনতা বৃদ্ধি করে। দ্বিতীয়ত সচেতনতা বৃদ্ধি করে। তৃতীয়ত দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়।
ইতিহাস কেন পড়বো আমি একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। প্রথমত, জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর এই বিবরণ যদি হয় নিজ দেশ জাতির সকল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে আত্মপ্রত্যয়ী আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। সেক্ষেত্রে জাতীয়তাবোধ, জাতীয় সংহতি সুদৃঢ়করণে ইতিহাস পাঠের বিকল্প নেই। তাহলে মূলত আমরা ইতিহাস কেন পড়ব? ইতিহাস জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। কিভাবে বৃদ্ধি করে তা আমরা পড়ছি। আচ্ছা, এরপরে আছে সচেতনতা বৃদ্ধি করে। ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে। উত্থান পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা সহজেই বুঝতে পারে। ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। তাহলে মানুষ ইতিহাস পড়লে সচেতন হয়। কিভাবে? যে ইতিহাস পড়লে সে তার কর্মের ভালো মন্দটা বুঝতে পারে এবং সে সচেতন হতে পারে। তারপর দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলীর দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে। ইতিহাসের শিক্ষা বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্পণ। তাহলে ইতিহাসকে কি বলা হয়? ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্পণ, কারণ ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে মানুষকে শিক্ষা দিতে পারে। তাহলে আমাদের আজকের পাঠ তো এই পর্যন্তই। তোমরা বাড়ির কাজ হিসেবে খাতায় লিখে নাও, আমি বোর্ডে লিখে দিচ্ছি। বাড়ির কাজ ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কি? ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কি? খ ইতিহাসের স্বরূপ, ইতিহাসের স্বরূপ বিশ্লেষণ করো। তাহলে আমাদের আজকের পাঠ এখানেই শেষ। তোমরা সকলেই ভালো থাকবে। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে তোমরা বের হবে না। স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।